নমস্কার। বেরিয়েছিল কলকাতা সহ সেভেন সিস্টার্স দখল করতে। চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। উল্টো দখল হয়ে গেল নিজেদের জমি। চরম সংকটে মোহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে কোনো রকমে একটা ঝামেলা লাগিয়ে দিয়ে তারপর আরও কমপক্ষে 4-5 বছরের জন্য নিজের চেয়ারে বসে থাকার পরিকল্পনা ছিল ইউনূসের। তবে কিভাবে আরাকান আর্মি মোহাম্মদ ইউনূসের এই পরিকল্পনায় সম্পূর্ণ জল ঢেলে দিল এবং কাদের সহায়তায় বাংলাদেশ মায়ানমার সীমান্ত সম্পূর্ণ নিজেদের দখলে নেওয়ার পর এবার বাংলাদেশের টেকনাফ অঞ্চলেও নিজেদের দখলে নেওয়া শুরু করেছে এই বিপ্লবী দল, সব কিছু জানতে পারবেন এই ভিডিওটিতে। এছাড়াও অনেক বাংলাদেশি বিশ্লেষকেরা বলছেন এই সব কিছুই নাকি ভারতের মদতেই হচ্ছে, কারণ যেই বাংলাদেশের উগ্রবাদীদের চোখ কলকাতার দিকে গেল ঠিক তখনই কিভাবে আরাকান আর্মি বাংলাদেশ দখল করা শুরু করলো। আসল সত্যিটা কি এবং নিজেদের দেশের জমি চলে গেলেও বাংলাদেশের সংবাদ মাধ্যম কেন চুপ, চলুন জেনে নেওয়া যাক। চ্যাপ্টার 1, ইউনূসের পরিকল্পনা, যুদ্ধ লাগাও চেয়ার বাঁচাও। একটি দেশ যেখানে জনগণের দ্বারা নির্বাচিত কোনো সরকার নেই, দেশে যা শিল্প ছিল তাও দেশ ছেড়ে ভেগে যাচ্ছে, মুদ্রাস্ফীতি চরমে, দশক ধরে মাথা লুকিয়ে থাকা বিভিন্ন উগ্রবাদী সংগঠনগুলি হুট করে মাথাচাড়া দিয়ে উঠেছে, সংখ্যালঘুদের ওপর প্রতিনিয়ত হচ্ছে আক্রমণ, যে যখন চাচ্ছে আন্দোলনে নেমে নিজের স্বার্থসিদ্ধিতেই ব্যস্ত, ছাত্ররা লেখাপড়া বাদ দিয়ে সব কিছু করছে, সেই দেশে যদি রাজত্ব চালাতে হয় তার একটাই রাস্তা, কোনো প্রতিবেশী দেশের সাথে যুদ্ধ লাগিয়ে দিন। আর সেই দেশটি যদি নিজেদের থেকে 4-5 গুণ নয় বরং 22 গুণ বড় এবং শক্তিশালী হয় তাহলে তো সোনায় সোহাগা। শুধু একটি লাইন, সকলকে এক হতে হবে, নয়তো অস্তিত্ব সংকটে পড়ে যাবে। ব্যাস, তারপর কেউ যদি বিপরীতে কথাও বলে সে দেশদ্রোহী অথবা হাসিনা সমর্থক, 4-5 বছরের জন্য চেয়ারের পায়ে সিমেন্ট লেগে যাবে। কিছুদিন আগেই হয়তো আপনারা এরকম একটা খবর শুনেছিলেন যে বাংলাদেশের আর্মির নিচু লেভেলের কিছু সৈনিক বর্ডার পেরিয়ে আসামের শ্রীভূমি জেলায় ঢুকে পড়েছিল। কেন? একটি মন্দির তৈরির কাজকে আটকানোর জন্য। ভাবুন একবার। আর ওনারা কারণ দেখিয়েছিলেন যে বাংলাদেশের থেকে এই মন্দির তৈরির কাজ দেখলে তাদের ধর্মভ্রষ্ট হয়ে যাবে। মানে আগা মাথা ছাড়া একটা কারণ দেখালেই হয়ে গেল নাকি? যেখানে বাংলাদেশেও হিন্দু মন্দির রয়েছে সেখানে বাংলাদেশের আর্মির ভারতের মন্দির তৈরির কাজ দেখলে তাদের ধর্মভ্রষ্ট হয়ে যাবে। মানে কাহিনী বানাবেই যখন, তখন অন্তত এরকম একটা কাহিনী বানানো উচিত ছিল যেটাতে মানুষ 1% হলেও বিশ্বাস করতে পারবে। সে তো ভারতবর্ষের লোকজন ভালো যে তাদেরকে উত্তম মধ্যম না দিয়েই বিএসএফের হাতে তুলে দিয়েছে এবং তারপর তাদেরকে বাংলাদেশের সীমান্তে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে আপনাদের মধ্যে অনেকে হয়তো বলতে পারেন যে উত্তম মধ্যম না দিয়েই কেন এদেরকে পাঠিয়ে দেওয়া হলো, কিছু তো খাইয়ে দাইয়ে তারপরেই পাঠাতে হতো যাতে আমাদের আতিথেয়তাকে তারা ভালো করে মনে রাখে। আসলে এখানে আপনাদের মোহাম্মদ ইউনূসের একটি প্ল্যানকে বুঝতে হবে। প্রথমত, যারা এসেছিলেন তাদের মধ্যে কোনো অফিসার লেভেলের সৈনিক ছিল না। সাধারণত এই সব বিষয়ে অন্ততপক্ষে কমান্ডার লেভেলে আলোচনা করা হয়। সেখানে নিচু লেভেলের সৈনিকদেরকেই কেন পাঠানো হয়েছিল? কারণ তারা জানতেন যে ভারতে ঢুকে এরকম কাজ করলে তাদেরকে ভারতের জনগণই উত্তম মধ্যম দিয়ে দেবে অথবা বিএসএফ কিছু করবে এবং তারপর সেখানে যদি কেউ আহত নিহত হয়ে যায় তাহলে সেই কারণ দেখিয়ে ভারতের সঙ্গে একটা ঝামেলা লাগানো যাবে বা বাংলাদেশে নতুন করে একটা উত্তেজনা তৈরি করা যাবে। কিন্তু ভারতের জনগণ এবং বিএসএফ ইউনূসের এই পরিকল্পনাকে সম্পূর্ণভাবে বিফল করে দেয়। এই প্ল্যান বিফল হওয়ার পর ইউনূস তার প্ল্যান বি অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন সংগঠনের মাধ্যমে কলকাতা দখল করব, সেভেন সিস্টার্স দখল করব, এগুলো নিয়ে মিছিল, বয়ান ইত্যাদি বের করা শুরু করে। তবে এক্ষেত্রেও বেচারা ইউনূসের সব পরিকল্পনাই বিফল করে দিয়েছে মায়ানমারের আরাকান আর্মি। চ্যাপ্টার 2,
আরাকান আর্মির বাংলাদেশের জমি দখল। এরা মায়ানমারের আরাকান প্রদেশের, যার নাম পরিবর্তন হয়ে বর্তমানে হয়েছে রাখাইন রাজ্য, সেখানকার একটি বিপ্লবী দল, যারা এই রাখাইন রাজ্যকে মায়ানমারের থেকে আলাদা করে একটি স্বাধীন সার্বভৌম দেশে পরিণত করতে চায় এবং এর ফলে তারা মায়ানমারের আর্মি জুন্তার সঙ্গে সামরিক সংঘর্ষে লিপ্ত থাকে। সাম্প্রতিক এই দলটি বাংলাদেশ মায়ানমারের 271 কিলোমিটার লম্বা বর্ডারের সম্পূর্ণটিকেই নিজেদের দখলে করে নিয়েছে। কিছুদিন আগে আরাকান আর্মি একটি ভিডিও শেয়ার করেছিল, যেখানে দেখা যাচ্ছে তারা বাংলাদেশ মায়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত মায়ানমার আর্মির একমাত্র পোস্টটিকেও দখল করে নিয়েছে। আরাকান আর্মির সৈনিকরা সেই মিলিটারি পোস্টটিকে চারপাশ দিয়ে ঘিরে ফেলেছিল। যদিও মায়ানমারের মিলিটারি হেলিকপ্টার দিয়ে রাতের বেলায় এয়ার ড্রপ করে বিভিন্ন খাদ্য সরঞ্জাম পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু সেখানে মেডিকেলের কোনো ব্যবস্থা না থাকায় আহত সৈনিকদের অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছিল এবং অন্যান্য সৈনিকরাও ধীরে ধীরে হতাশ হয়ে পড়ছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে জুন্তা সৈনিকরা সাদা পতাকা নিয়ে কেউ কেউ তো হাত তুলে আরাকান আর্মির সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হয়, যার ফলে সম্পূর্ণ বাংলাদেশ মায়ানমার বর্ডার বর্তমানে আরাকান আর্মির দখলে। তবে এমন খবর আসছে যে আরাকান আর্মি এতেও থেমে থাকেনি এবং বর্তমানে আরাকান আর্মি বাংলাদেশের টেকনাফ অঞ্চলে নিজেদের জমিকে বিস্তার করা শুরু করে দিয়েছে। এই টেকনাফ অঞ্চল দুই কারণে উল্লেখযোগ্য। এক, সেখানে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পগুলি আছে, যেখানে মায়ানমার থেকে ভেগে আসা রোহিঙ্গা মুসলিমরা শরণার্থী হিসাবে রয়েছেন। নিরাপত্তা বিশ্লেষক এমদাদুল ইসলামের দাবি, আরাকান আর্মির সঙ্গে জুন্তা বাহিনীর যেই যুদ্ধ চলছে তাতে রোহিঙ্গাদের একটা বড় অংশ জুন্তাকে সমর্থন করছে, ওদের পক্ষ নিয়েছে। এর ফলে আরাকান আর্মির রোষানলে পড়বে ওরা। এবং দুই, সেখানে সেই ফেমাস সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত, যার কথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে এই সেন্ট মার্টিন দ্বীপকে যদি তিনি এক শ্বেতাঙ্গ ব্যক্তিকে তাদের মিলিটারি বেস বানানোর জন্য দিয়ে দিতেন, তাহলে তিনি বাংলাদেশে শান্তিতে শাসন কার্য চালাতে পারতেন। চ্যাপ্টার 3, আরাকান আর্মির পেছনে কারা? এই কথা তো ঠিকই যে কোনো বিপ্লবী দলই কোনো বৃহৎ শক্তির ব্যাকিং ছাড়া এত শক্তিশালী হতে পারে না। তবে সেই বৃহৎ শক্তিটি কে বা কারা, সেটি এখানে আমাদেরকে বুঝতে হবে। আপনারা তো সবাই জানেন যে মায়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে মায়ানমারের মিলিটারি বর্তমানে মায়ানমারের শাসনকার্য চালাচ্ছে এবং এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পশ্চিমের দেশেরা মায়ানমারের মিলিটারির বিরুদ্ধেই সবসময় কথা বলে। তাই এটি বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না যে আরাকান আর্মির আর্থিক সাহায্য ঠিক কোথা থেকে আসছে। এছাড়াও হাসিনার কথাটি আপনারা মনে করুন যে পশ্চিম চায় মায়ানমার এবং বাংলাদেশের কিছু অংশকে নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে। তবে এটাও ঠিক যে ভারত সরকারের সঙ্গে আরাকান আর্মির সম্পর্ক ভালো খারাপের মধ্যে দিয়ে গেছে। বলা হয় যে 1998 সালে ভারত সরকার আরাকান আর্মির কিছু সৈনিককে ভারতের আন্দামান দ্বীপে শরণ দেওয়ার নামে ডেকে অপারেশন লিচের মাধ্যমে গ্রেফতার করেছিল। কারণ ভারত সরকারের তখন ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিকে আটকানোর জন্য মায়ানমারের সেনার সাহায্যের দরকার ছিল। তবে ভারত সরকারও বর্তমানে আরাকান আর্মির সঙ্গে সম্পর্ককে ঠিক করার দিকে মনোযোগ দিয়েছে। এছাড়া আপনাদের এটাও বুঝতে হবে যে এই আরাকান আর্মি 1998-এর সেই বিপ্লবী দল নয়, এটি তুলনামূলকভাবে নতুন একটি দল যা 2009 সালে তৈরি করা হয়েছিল। এমনকি এই বছরই মার্চ মাসে ভারতের তরফ থেকে একটি টিম আরাকান আর্মির সঙ্গে ভারতের কালাদান প্রজেক্ট নিয়েও আলোচনা করেছিল। তবে শেখ হাসিনার পলায়নের পর আরাকান আর্মিও ভারত বাংলাদেশের বর্তমানের এই নিম্নগামী সম্পর্ককে স্পষ্টভাবেই দেখতে পাচ্ছে, যার ফলে তারা জানে যে এখন যদি তারা বাংলাদেশের কিছু এলাকাকে দখল করেও নেয় তাহলেও ভারতের থেকে সেই লেভেলে কোনো চাপ আসবে না।
তাই এই সুযোগটিকে তারা কিন্তু হাতছাড়া করতে চাচ্ছে না। এছাড়াও বাংলাদেশের আর্মির তরফ থেকেও বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সেখানকার হিন্দু বৌদ্ধ সংখ্যালঘুদের ওপরে নির্মম অত্যাচার চালানো হয়েছে। তাদের বাড়িঘর দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সশস্ত্র সংগঠনগুলিও বাংলাদেশের আর্মির ওপরে ক্ষেপে রয়েছে। শোনা যায় এদের মধ্যে সবথেকে শক্তিশালী হলো জেএসএস। এদের জন্মস্থান রাঙামাটি। মনে করা হয় তাদের হাতে প্রায় 50,000 থেকে 1 লক্ষ পর্যন্ত সশস্ত্র যোদ্ধা রয়েছে। এরাও আবার পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন চায়। সীমান্তের 271 কিলোমিটার দখল করার পর বর্তমানে বান্দারবনে পা বাড়িয়েছে আরাকান আর্মি। এই বান্দারবন আবার গভীর অরণ্য দিয়ে ঘেরা, যার ফলে আরাকান আর্মির নিরাপদ ডেরা হিসাবে উঠে এসেছে এই বান্দারবনের রুমা উপজেলার প্রাংশা সীমান্ত দিয়ে আরাকান আর্মির অনুপ্রবেশ ঘটেছে বলে সূত্রের খবর পাওয়া যাচ্ছে। চ্যাপ্টার 4, কেন চুপ আছে বাংলাদেশের গণমাধ্যম? তবে আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে যে ভারত চীন স্ট্যান্ড অফের সময় যখন চীন আমাদের কিছু এলাকায় ঢুকে পড়েছিল, তখন ভারতের গণমাধ্যমে সেই বিষয়ে বিভিন্ন ধরনের লেখ লেখা হয়েছিল। তবে বাংলাদেশের গণমাধ্যম কেন এই বিষয়ে কোনো আর্টিকেল ছাপাচ্ছে না? আসলে বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা বর্তমানে খুবই খারাপ। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের ওপরে প্রতিনিয়ত হুমকির খবর শোনা যায়। কিছুদিন আগেই বাংলাদেশের গণমাধ্যম দ্য ডেইলি স্টার এবং প্রথম আলো, এগুলি বাংলাদেশের খুব বড় গণমাধ্যম, এগুলির কার্যালয়ের বাইরে উগ্রবাদীরা বিক্ষোভ এবং আক্রমণের হুমকার দেখিয়ে এদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছিল। তাই বাংলাদেশের গণমাধ্যম যে এইসব সেন্সিটিভ ইস্যুতে কোনো আর্টিকেল প্রকাশ করার সাহস পাবে না তা বলাই বাহুল্য। তবে আপনাদের এই বিষয়ে কী মত সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং এরকমই দেশের এবং বিশ্বের বিভিন্ন বিশ্লেষণাত্মক ভিডিও দেখতে আমাদের চ্যানেল জ্ঞান ইন শর্টকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।